চারদিকে ধন্য ধন্য রাত। জামাত নাকি এনসিপির সাথে জোট করে বিশাল এক মাস্টার স্ট্রোক দিয়েছে। সবাই বলছে এই জোটে লাভ হবে কেবলই জামাতের, কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা মুচকি হাসছেন। তারা বলছেন এটা কোনো মাস্টার স্ট্রোক নয়, বরং এটি হতে পারে জামাতের ইতিহাসের অন্যতম বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার বা কৌশলগত ভুল। কেন? কারণ বাস্তবতা হলো দাড়িপাল্লা মার্কাটা একটা ব্র্যান্ড। গত 50 বছরে এটি মানুষের অন্তরে গেঁথে গেছে, বিশেষ করে লাস্ট 1.5 বছরে। সেখানে এনসিপির মতো আনকোরা দলের শাপলাকলি বা নতুন কোনো মার্কাকে যদি জামাত 10টার বেশি মানে 30টা আসন ছেড়ে দেয়, তবে তার ফলাফল হতে পারে ভয়াবহ। আজ আমরা সেই অপ্রিয় সত্যটা বলবো যা জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক হয়তো এড়িয়ে যাচ্ছে। আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি পচে গলে যাওয়া দলকে রাজনীতিতে পুনর্জন্ম দিয়ে জামাত নিজেরই প্রতিদ্বন্দ্বীর স্ট্যামিনা বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের গ্রামীণ জনপদে যান, মানুষ জামায়াত চেনে না, জামাতের প্রার্থী চেনে না, চেনে দাড়িপাল্লা। এই প্রতীকের প্রতি মানুষের একটা আলাদা আবেগ আছে, একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। এখন এনসিপিকে যদি জামায়াত 30 থেকে 40টি আসন ছেড়ে দেয়, তবে ওই আসনগুলোতে তো আর দাড়িপাল্লা থাকবে না, সেখানে থাকবে এনসিপির নিজস্ব কোনো প্রতীক, মানে শাপলাকলি। কারণ সরকারি আইন এখন এটাই। বাস্তবতা হলো দাড়িপাল্লার সেই আবেগ অন্য কোনো প্রতীকে কনভার্ট করা অসম্ভব। ভোটাররা কনফিউজড হয়ে যাবেন, তারা দেখবেন তাদের পরিচিত কোনো মার্কাই নাই, ফলে ওই 30টি আসনের বেশিরভাগই হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। জামাত কি ভেবেছে তাদের ইশারাতেই সব ভোট এনসিপির বাক্সে পড়ে যাবে? রাজনীতি এত সরল অঙ্ক নয়। এনসিপির সাংগঠনিক ভিত্তি নেই, তাদের প্রার্থীর পরিচিতি নেই। স্রেফ জামায়াতের উপর ভর করে 30টি আসন বের করে আনা এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সত্যি কথা বলতে কি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো পচে গলেই যাচ্ছিল, তাদের রাজনীতি প্রায় শেষের দিকেই চলে গিয়েছিল। এই 1.5 বছরে এরা যতটা না নিজেদের রাজনীতি করেছে, তার চেয়েও বেশি জামায়াতকে গালমন্দ করেছে, শিবিরের বিরোধিতা করেছে। সাধারণ মানুষ তাদের আর বিপ্লবী ভাবছিল না, বরং বিএনপির মতোই আরেকটি ট্র্যাডিশনাল বা সনাতন দল হিসেবে ট্রিট করা শুরু করেছিল। ঠিক এমন সময়ে যখন এনসিপি রাজনৈতিকভাবে কোমায় চলে যাচ্ছিল, তখন জামায়াত কেন তাদের লাইফ সাপোর্ট বা অক্সিজেন দিল? রাজনীতির একটা ম্যারাথন দৌড়। এখানে আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর স্ট্যামিনা বাড়িয়ে দেন, তাকে গ্লুকোজ খাইয়ে তাজা করেন, মোটা তাজা করেন, তবে সে এক সময়ে আপনাকে টপকানোর চেষ্টা করবেই। এটাই প্রকৃতির নিয়ম। এনসিপির এই তরুণ নেতারা নিজেদের প্রচুর ধূর্ত মনে করেন। তারা ইয়াং জেনারেশনের প্রতিনিধি। তাদের বিশ্বাস করা আর সাপের মুখে হাত দেওয়া সমান। এরা পোল্টি মারতে 2 মিনিটও ভাববে না। আর জামাতের কাঁধে ভর করে সংসদে যাবে। কাল সংসদে দাঁড়িয়েই সেই জামায়াতের বিরুদ্ধে কথা বলবে, সেই জামাতকে তুলোধনা করবে, জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করবে। জামাত কি এই রিস্ক ফ্যাক্টরটা মাথায় রেখেছে? নির্বাচন যত ঘনিয়ে আসছে, সমীকরণ তত পরিষ্কার হচ্ছে। বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে তাকে এক কথায় রাজনৈতিক প্রজ্ঞার উৎকৃষ্ট উদাহরণ বলা যায়। তারা অন্তত 270টি আসনে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 30টা আসন, হাতে গোনা 30টা আসন জোটের বাকি দলগুলোকে দিয়েছে। অর্থাৎ ভোটাররা ব্যালট পেপারে চোখ রাখলেই দেখবে ধানের শীষ। অন্যদিকে জামায়াতে ইসলামী কি জোটের বন্ধুদের খুশি করতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে? রাজনৈতিক বিশ্লেষকরা এবং মাঠের পরিসংখ্যান বলছে, জামায়াত যদি এই ইলেকশনে সত্যি সর্বোচ্চ ফলাফল বের করে আনতে চায়, তারা যদি ক্ষমতায় যেতে চায়, সংসদে ড্রাইভিং সিটে বসতে চায়, তবে তাদের অন্তত 230 থেকে 240টি আসনে দাড়িপাল্লা প্রতীক দিয়ে লড়তে হবে। কিন্তু জামায়াত যদি 170 কিংবা 180 আসনে তাদের মার্কায় ভোট করে আর বাকি আসনগুলো শরিকদের ছেড়ে দেয়, মানে এনসিপি, চরমোনাই, খেলাফত মজলিস, জাগপা, তবে ফলাফল হতে পারে ভয়াবহ। গাণিতিকভাবে অঙ্ক কষে প্রমাণ করা সম্ভব কেন বিএনপির এই ভলিউম গেম বা সংখ্যার খেলার কাছে জামায়াত, এনসিপি, চরমোনাই জোট ধরাশায়ী হতে পারে। বাস্তবতা হলো এই ইলেকশন আদতে হবে 2 প্রতীকের লড়াই, ধানের শীষ বনাম দাড়িপাল্লা। মানুষ যখন কেন্দ্রে যাবে, তারা খুঁজবে তাদের পরিচিত মার্কা। বিএনপি এটা আগেই বুঝেছে, তাই তারা শরিকদের নামমাত্র আসন দিয়ে বা তাদের ধানের শীষ প্রতীক গুছিয়ে দিয়ে সারা দেশে 270 আসনে নিজেদের ব্র্যান্ডিং ঠিক রেখেছে। এতে করে তাদের ভোট ব্যাংক ভাগ হচ্ছে না। কিন্তু জামাত যদি মাত্র 170 থেকে 100 আসনে দাড়িপাল্লা দেয় আর বাকি 100 থেকে 120 আসন এনসিপি, চরমোনাই, খেলাফত মজলিস বা এবি পার্টিকে ছেড়ে দিয়ে ভিন্ন মার্কা দেয়, তবে ওই 100 আসনে জামাতের ভোটাররা কনফিউজড হয়ে যাবে। তারা দেখবে তাদের মার্কা নাই,
তখন তারা হয়তো ধানের শীষে ভোট দেবে অথবা ভোট কেন্দ্রেই যাবে না। বিশ্লেষকরা বলছেন এই ভুল স্ট্র্যাটেজির কারণে জামাত জোট সর্বোচ্চ 60 থেকে 70টি আসন পাবে, এর বেশি পাবে না। সরকারি দলে যাওয়া তো দূরের কথা। অনেকে এনসিপি বা এবি পার্টির তরুণ নেতৃত্ব নিয়ে আশাবাদী হতে পারেন, কিন্তু ভোটের মাঠের রূঢ় বাস্তবতা ভিন্ন। জামাতের সকল জোটসঙ্গী মিলে 10 থেকে 15টার বেশি আসন পাবে বলে মনে হয় না। কেন? কারণ তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই, নিজস্ব কোনো দলীয় ভোট ব্যাংক নাই। সব দল মিলে আছে সর্বোচ্চ 5 থেকে 6%। তারা পুরোপুরি জামাতের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে। এখন জামাত যদি তাদের দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে না দেয়, তবে বাকি প্রার্থীরা জামানত হারাবে। ফলে দিন শেষে দেখা যাবে জামাত নিজের সিট স্যাক্রিফাইস করলো, কিন্তু শরিকরা জিততে পারল না। এতে পার্লামেন্টে জামাতের আসন সংখ্যা কমে যাবে এবং তারা বিরোধী দল হওয়ার সুযোগটাও হয়তো হারাবে। সরকারি দল তো দূরের কথা। বিএনপির কৌশল পরিষ্কার, আগে নিজের ঘর সামলাও, পরে শরিক। তারা জানে 300 আসনে ফাইট করতে হলে মিনিমাম 250টা আসনে নিজস্ব প্রতীক থাকতে হয়। বিএনপি এই জায়গাতেই জামাতকে অনেক পেছনে ফেলে দেবে। জামাত যদি 230 থেকে 240 আসনে দাঁড়িপাল্লা না দেয়, তবে তারা জাতীয়ভাবে সেই ওয়েভ বা জোয়ার তৈরি করতে পারবে না। ভোটাররা ভাববে এরা তো ক্ষমতায় যাওয়ার জন্য লড়ছে না, এরা কেবল কিছু সিট পাওয়ার জন্য লড়ছে। এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। তারা মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে একমাত্র ধানের শীষেই সরকার গঠন করতে পারবে। জামাত সেই পারসেপশন বা ধারণাটা কাভার করতে পারবে না যদি তারা প্রতীকের সংখ্যা কমিয়ে ফেলে। রাজনীতিতে মহানুভবতার কোনো স্থান নেই। জামাত এনসিপি বা অন্য শরিকদের প্রতি মহানুভবতা দেখাতে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলছে না তো? বিএনপি সঠিক পথে আছে। এখন দেখার বিষয় জামাত কি তাদের ভুল শুধরে অন্তত 240 আসনে দাঁড়িপাল্লা নিয়ে নামবে, নাকি জোটের মাথায় পড়ে মাত্র 60 থেকে 70টি আসনে নিয়ে সন্তুষ্ট থাকবে। মনে রাখবেন, ব্যালট পেপারে প্রতীক কথা বলে, জোটের চুক্তি নয়। এই নির্বাচনে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার লড়াইয়ে যদি দাঁড়িপাল্লাই গায়েব থাকে, তবে যুদ্ধের ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাবে। বিএনপির অজনপ্রিয়তা মানুষকে এমনিতেই জামাতের দিকে ঠেলে দিচ্ছিল। মানুষ বিকল্প কিছু খুঁজছিল। মানুষ বলা শুরু করেছিল, নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ। জামাত যদি একাই লড়ত, তবে তারা হয়তো ক্ষমতায় এমনিতেই যেত, কিন্তু এনসিপিকে সাথে নিয়ে তারা সেই ফ্রন্ট লাইনার হওয়ার সুযোগটা হারালো। দেখেন, এই দলগুলো মানে এনসিপি, এবি পার্টি, এলডিপি, এরা কিন্তু বিএনপির সাথেই যেতে চেয়েছিল। সর্বোচ্চ চেষ্টা করেছে সবাই। এজন্য জামাতকে ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় গালাগালি করেছে, জামাতের বিরুদ্ধে কথা বলেছে, শিবিরকে রক কাটা বলেছে। কিন্তু বিএনপি যখন কোনো পাত্তাই দিল না, তখন এরা রিজেক্টেড হয়ে জামাতে নৌকা ভেজাচ্ছে। ফলে এদের প্রতি এতটাও দরদ দেখানোর আসলে কিছু নাই জামাতের। রাজনীতি তো অবশ্যই মিত্র দরকার, বন্ধু দরকার, এটা সত্য। কিন্তু মিত্র বাঁচতে গিয়ে যদি আপনি নিজের পায়ে কুড়াল মারেন, তবে সেটা বোকামি। এনসিপির মতো একটি অনির্ভরযোগ্য এবং জনবিচ্ছিন্ন দলকে 30টি আসন দেওয়া মানে জামাতের 30 জন ত্যাগী নেতার স্বপ্ন খুন করা, যারা গত 17 বছর ধরে নিজ নিজ আসনে জামাতকে শক্তিশালী করেছে, শিবিরকে শক্তিশালী করেছে। এই 30 জন নেতা কি দলের সেই সিদ্ধান্ত মেনে নেবেন? আর এনসিপি সংসদে গিয়ে যদি জামাতের সাথে বেইমানি করে, তখন কি জামাত আফসোস করবে না? এদের বেইমানির ইতিহাস কিন্তু নতুন নয়। জামাত দুধ খোলা খাইয়ে বড় করার পর এরা ঠিকই ছোবলটা মেরেছে একেবারে সর্বোচ্চ লেভেলে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে জামাতকে মুনাফিক বলেছেন। একটা দলের অজনপ্রিয়তাই আরেকটা দলকে বড় করে। এনসিপিকে বাঁচিয়ে দেখে জামাত কি নিজের বড় হওয়ার পথটা সংকুচিত করে ফেলল? সময়ই এর উত্তর দেবে। তবে লক্ষণ ভালো ঠেকছে না। আরেকটা বিষয় হলো আদর্শিক। সবাই একটা সাধারণ ইকুয়েশন বা সমীকরণ করছেন। জামাতের জনশক্তির আনুগত্য ব্যাপক। কেন্দ্র যা বলবে কর্মীরা তাই করবে, কারণ তারা ক্যাডার ভিত্তিক সংগঠন। অর্থাৎ কেন্দ্র যদি এনসিপিকে সমর্থন দেয়, তবে জামাতের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে এনসিপিকে জিতিয়ে আনবে। খাতা কলমে এই হিসাব ঠিক আছে, কিন্তু মাঠের চিত্র কি এতই সরল? আমাদের পর্যবেক্ষণ ভিন্ন। জামাতের কর্মীরা সুশৃঙ্খল হতে পারেন, কিন্তু তারা তো রোবট নন। তাদেরও আবেগ আছে, ভালোবাসা আছে, আর ক্ষোভও আছে। যেই এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন বাকছাস গত 1 বছর ধরে জামাতের শহীদ নেতাদের নিয়ে চরম নোংরামি করেছে, রাজাকার আলবদর বলেছে, আর সেই এনসিপির ব্যালটে সিল মারতে কি জামাত কর্মীদের হাত কাঁপবে না? জামাত কর্মীদের কাছে তাদের শহীদ নেতারা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আলী হাসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি কেবল নেতা নন,
তারা আবেগের সর্বোচ্চ স্থান দখল করে আছেন। অথচ আমরা দেখেছি এনসিপির নেতারা এবং তাদের ছাত্র সংগঠনের কর্মীরা বিভিন্ন সময় এই শহীদ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, চরম নোংরামি করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের সেই বক্তব্য এখনও ভাসছে। জামাতের তৃণমূলের কর্মীরা এসব ভোলেননি। এখন জোটের খাতিরে কেন্দ্র হয়তো এনসিপিকে মাফ করে দিয়েছে, কিন্তু গ্রামের সেই সাধারণ কর্মীটি যিনি তার নেতার ফাঁসির রায় শুনে কেঁদেছিলেন, তিনি কিভাবে সেই এনসিপির প্রার্থীর জন্য ভোট চাইবেন? এটা কি তার আত্মসম্মানে লাগবে না? বাস্তবতা হলো, সাংগঠনিক সিদ্ধান্তের কারণে হয়তো জামাতের স্থানীয় নেতারা এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে নিজেরা প্রার্থী হবেন না। তারা হয়তো মুখে বলবেন আমরা জোটের পক্ষে আছি, কিন্তু আসল খেলা হবে ভোটের মাঠে। অনেক আসনেই দেখা যাবে জামাত তাদের জনশক্তি নিয়ে পুরোপুরি মাঠে নামছে না। জামাতের জনশক্তি এনসিপি প্রার্থীকে কোনোভাবেই সহযোগিতা করছে না। তারা মিটিংয়ে যাবে না, মিছিলে লোক দেবে না, এমনকি ভোটের দিন কেন্দ্রটাও পাহারা দেবে না। একেই বলে নীরব অসহযোগিতা বা সাইলেন্ট নন কোঅপারেশন। জামাতের কর্মীরা হয়তো ভাববে নেতারা নির্দেশ দিয়েছে প্রার্থী না হতে, আমরা প্রার্থী হইনি, কিন্তু ওই নোংরা লোকটার জন্য ভোট চাওয়ার নির্দেশ আমরা মানব না। এনসিপি যদি ভাবে জামাতের সাইনবোর্ড পেলেই তারা পাশ করে যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জামাতের অ্যাক্টিভ সাপোর্ট ছাড়া এনসিপির জামানত বাঁচানোই কঠিন হবে। ফলে এনসিপির উচিত 30টা 40টা 50টা আসনের জন্য বার্গেনিং না করে 10 বা 15টা আসন নিয়ে সন্তুষ্ট থাকা। তাতে সবাই সহযোগিতা করবে তাদেরকে। শুধু অসহযোগিতা নয়, আরও বড় ঝুঁকির আশঙ্কা আছে। অনেক আসনে যেখানে এনসিপির প্রার্থীর অতীত কর্মকাণ্ড খুব বেশি বিষাক্ত, দুর্নীতিবাজ হিসেবে আখ্যা পেয়েছেন, সেখানে জামাতের স্থানীয় বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন। তারা হয়তো দলের পদবি ব্যবহার করবেন না, কিন্তু স্থানীয় জনশক্তি এবং সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এনসিপির বিরুদ্ধে অবস্থান নেবেন। কর্মীরা তখন বলবে ইনিই আমাদের মনের প্রার্থী, কেন্দ্রে চাপিয়ে দেওয়া প্রার্থী আমরা মানি না। ফলে দলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ইতিহাসে এমন নজির অনেক আছে। কর্মীদের আবেগের কাছে অনেক সময় কেন্দ্রের কঠোর সিদ্ধান্তও হার মানে। এনসিপিকে 30টা আসন দেয়া হলেও এই বিদ্রোহ বা স্বতন্ত্র ফ্যাক্টরের কারণে তারা কয়টি আসনে জিততে পারবে সেটা নিয়েও বড় সন্দেহ আছে। রাজনীতিতে সবসময় 2-2 হয় না। জামাত নেতারা হয়তো এনসিপিকে সাথে নিয়ে বড় অঙ্ক করছেন, কিন্তু মাঠের কর্মীরা সেই অঙ্কে পানি ঢেলে দিতে পারেন। শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করেছে বা অপমান করেছে তাদের কাঁধে চড়িয়ে সংসদে পাঠানো এটা জামাতের তৃণমূল মেনে নেবে কিনা তা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে একটা কথা স্পষ্ট, কাগজে কলমে জোট হলেও মনে জোট হওয়া এনসিপির সাথেও অসম্ভব। আর মন না মিললে ভোট মিলবে কিভাবে? দর্শক, আপনার কি মনে হয়, জামাত কি ভুল পথে আগাচ্ছে? এনসিপিকে 30টা আসন দেয়া কি উচিত? বা অন্যান্য যে দলগুলো যারা জামায়াতের সাথে জোট বাঁধছে, এখন 13টি দল প্রায় হয়ে গেছে, তাদেরকে কি 50টার বেশি আসন ছেড়ে দেওয়া উচিত? আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।